আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন যেটা বলবো, আগের ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে, আবার অধ্যায়ের টাইটেলটা লিখি, বিদ্যুৎ, যেটাকে বলা হয় ইলেকট্রিসিটি। বিদ্যুৎ সম্পর্কে বলছিলাম, জাস্ট বিদ্যুৎ সম্পর্কে বলছিলাম যে বিদ্যুৎ মানে হলো ইলেকট্রনের প্রবাহ। এখন এটা ইলেকট্রনের প্রবাহ হয় কিভাবে, কেন এই সংজ্ঞাটা দেয়া হয় যে বিদ্যুৎ মানে ইলেকট্রনের প্রবাহ, বা কেন বলা হয় সেটাই আমি বলছিলাম। বিদ্যুৎকে যে ইলেকট্রনের প্রবাহ, এই বিদ্যুৎকে মাপা হয় একটা একক দ্বারা, সেটা হচ্ছে অ্যাম্পেয়ার। বিজ্ঞানী অ্যাম্পেয়ার, তার নাম অনুসারে এই এককটার নাম দেওয়া হয়েছে অ্যাম্পেয়ার, বিদ্যুৎ প্রবাহের একক, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। এবং বলছিলাম অ্যাম্পেয়ার কাকে বলে, যে তোমাদের নাইনে উঠলে হয়তো বা এটার একটা বিশাল পরিমাণ একটা ইয়া পাবা। শূন্যস্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের এবং উপেক্ষণীয় প্রস্থচ্ছেদের দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হলে এদের প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয়, তাকে বলা হয় 1 অ্যাম্পিয়ার। মানে এইভাবে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা দেওয়া হয়েছে, কিন্তু আরো সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে। পরবর্তী ক্লাসে আরো দেখবা, মানে এটা জাস্ট একটা আইডিয়াল হিসেবে সংজ্ঞাটা দেওয়া হয়েছে। এখন বলবো বিদ্যুৎ সম্পর্কিত বেসিক কিছু আলোচনা, বিদ্যুতের বৈশিষ্ট্য, মানে কি কি এটা করে বা কাজ কি, ইলেকট্রনের প্রবাহ হইলেই যে বিদ্যুৎ হয়, বিদ্যুৎ কিভাবে প্রবাহিত হয়। তারপর বিদ্যুতের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, যে বিদ্যুৎ একটা নির্দিষ্ট দিকে প্রবাহিত হয়, এক দিক থেকে আরেক দিকে, মানে একটা নির্দিষ্ট দিক থেকে আরেক দিকে প্রবাহিত হয়। এই সম্পর্কিত বিশাল একটা বিশাল আলোচনা, কিন্তু তোমাদের জন্য তো এত কিছু নাই, তার কারণে তোমাদের জন্য মোটামুটি শর্ট করে আলোচনাটা করব। তোমরা তোমাদের বইয়ের মধ্যে বেশ কিছু লাইন দেখবা। প্রথমেই লেখা আছে যে বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। তারপরেই হঠাৎ করে লেখা যে ইলেকট্রনীয় তত্ত্ব হতে আমরা জানতে পারি যে প্রত্যেকটা ধাতব পদার্থের মধ্যে বেশ কিছু মুক্ত ইলেকট্রন থাকে। এই মুক্ত ইলেকট্রনগুলো আসলে আসে কোত্থেকে, এই ব্যাপারটা সম্পর্কে আমি আগের ক্লাসে আলোচনা করছি। এই মুক্ত ইলেকট্রনগুলো আসলে আসে কোত্থেকে, এবং ওই ইলেকট্রনগুলো পদার্থের মধ্যে মুক্তভাবে ঘোরাফেরা করতে থাকে, কোনো পরমাণুর অংশ হিসেবে থাকে না। এবং যখন এরা ঘোরাফেরা করতে থাকে, তখন আমি যদি ওই মুক্ত ধাতব পদার্থটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করি, তখন বিদ্যুৎটা ফ্লো হয়। এখন আমরা দেখবো যে কিভাবে বিদ্যুৎটা ফ্লো হয় বা কি ঘটনাটা ঘটে। এই সেই ধাতব খণ্ডটা, ধরো এটা একটা লোহার খণ্ড, এটার মধ্যে অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। কি আছে? মুক্ত ইলেকট্রন। আমি খালি মুক্ত ইলেকট্রন গুলো জাস্ট আইডেন্টিফাই করলাম, মুক্ত ইলেকট্রন গুলো আমি আইডেন্টিফাই করলাম। ওকে, এখন আমি এটাকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করব। একটা ব্যাটারি, পেন্সিল ব্যাটারি ধরতে পারো। হ্যাঁ, পেন্সিল ব্যাটারি আমরা মূলত ব্যাটারিকে একটা সংকেত আকারে প্রকাশ করি, একটা সংকেত দিয়ে প্রকাশ করি, অনেকটা এইরকম, এভাবে 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 লিখে তারপর একটা সংকেত দিয়ে আমরা প্রকাশ করি। এই জিনিসটাকে বোঝায় ব্যাটারি। এটাকে ধরলাম প্লাস প্রান্ত, যেটা বড় সেটা প্লাস, যেটা ছোট সেটা মাইনাস। ঠিক আছে, এখন এই ব্যাটারিটা, এই যে ব্যাটারিটা, এই যে দেখো একটা তার দ্বারা যুক্ত করে ব্যাটারি দুই সাইডে যুক্ত করলাম। যুক্ত করার ফলে কি হয়, এই ব্যাটারিটা একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে ইলেকট্রনগুলো প্রবাহ, মানে ইলেকট্রনগুলো চলতে শুরু করে, সুশৃঙ্খল ভাবে চলা শুরু করে। এতক্ষণ যাবত এরা মুক্ত ভাবে, মানে একজন এই দিকে ছুটে, একজন এই দিকে ছুটে, একজন, মানে মুক্ত ভাবে যখন থাকে আর কি, মানে যখন এরা মুক্ত ভাবে অবস্থান করে, তখন এক একজন এক এক দিকে ছুটে, একজন এই দিকে ছুটে, একজন এই দিকে ছুটে, মানে এদের বিশৃঙ্খল ভাবে, বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি করতে থাকে। ইলেকট্রনগুলোর এই যে বিক্ষিপ্ত ভাবে ছোটাছুটি, এটাকে যখন আমাকে সুশৃঙ্খল করতে হয়, তখন আমি একটা ব্যাটারির সাথে কানেক্ট করাই। একটা ব্যাটারির সাথে যখন আমি কানেক্ট করাই, তখন এরা ব্যাটারি করে কি একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার কারণে এরা সুশৃঙ্খল ভাবে চলাফেরা শুরু করে। তখন এরা সিরিয়াল বা এইভাবে একদম সিরিয়াল লাইন ধরে 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 সুশৃঙ্খল ভাবে একটা নির্দিষ্ট গতিতে চলতে থাকে। এই যে সুশৃঙ্খল ভাবে লাইন ধরে নির্দিষ্ট ভাবে চলার একটা তৈরি, এটা তৈরি করে দেয় ব্যাটারি। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া বিদ্যুৎ মানে তো ইলেকট্রনের প্রবাহ, বিদ্যুৎ মানে তো ইলেকট্রনের প্রবাহ, এখন ইলেকট্রনটা ধাক্কা কি এদিক থেকে দিবে, মানে এই যে প্লাস প্রান্ত থেকে ধাক্কা দিবে? হ্যাঁ, দেখো খেয়াল করো, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্লাস প্রান্ত থেকে কি ভাইয়া ধাক্কাটা দিবে, নাকি মাইনাস প্রান্ত থেকে ধাক্কাটা দিবে? মানে কথার অর্থটা কি বুঝতে পারছো কি বললাম? ভাইয়া প্লাস প্রান্ত থেকে যদি ধাক্কা দেয়, তাহলে ঘটনাটা ঘটবে, ইলেকট্রন গুলো এই প্লাসের এই যে এইখান থেকে, অর্থাৎ এই বরাবর এইভাবে ইলেকট্রন গুলো চলা শুরু করবে, চলবে 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 চলবে, ইলেকট্রন গুলো চলবে, এখান দিয়ে এই তারের মধ্যে ইলেকট্রন গুলো প্রবেশ করবে, যাবে 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 যাবে, এইভাবে হয়, এইভাবে চলতে থাকে। মানে সার্কেলটা হবে অনেকটা এরকম, অর্থাৎ এরকম সার্কেল হবে, এইরকম সার্কেল হবে, অর্থাৎ এইভাবে চলে এইভাবে চলে এইভাবে চলে এইভাবে, অর্থাৎ এইভাবে সার্কেলটা সম্পূর্ণ হবে। এইভাবে সার্কেলটা সম্পন্ন হবে যদি ধাক্কাটা প্লাস প্রান্ত থেকে দেয়।
আর যদি মাইনাস প্রান্ত থেকে দেয় তাহলে কি হবে, তাহলে হবে কি মাইনাস প্রান্ত থেকে ধাক্কা দিচ্ছে, তার মানে ইলেকট্রন গুলা তখন এই এখান থেকে চলে 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 এইভাবে একটা সার্কেল সম্পন্ন হবে। অর্থাৎ সার্কেলটা হবে অনেকটা, মানে এই ব্যাপারটা চক্রটা হবে অনেকটা এইরকম এইরকম এইরকম। ধরো এখানে ব্যাটারি আছে, মানে এই মাইনাস প্রান্ত থেকে ধাক্কা দিচ্ছে, এইভাবে এইভাবে চলা শুরু করছে ইলেকট্রন গুলা। এখন আসলে কোন দিক থেকে কোন দিকে ইলেকট্রন গুলা যাবে, এটাই হলো এখন প্রশ্ন। যেই দিক থেকে ইলেকট্রন গুলো যাবে, ও বিদ্যুতের একটা বৈশিষ্ট্য আছে, বিদ্যুতের একটা বৈশিষ্ট্য আছে, সেই একটা বৈশিষ্ট্যর কথা তোমাদেরকে আগে একটু বুঝাইনি, তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবা। আমরা বারবার বলি বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। বিদ্যুৎ মানে কি, এটা লিখে নেই। বিদ্যুৎ মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। আসলে এই সংজ্ঞাটা এইভাবে বলাটা কিন্তু ভুল। বিদ্যুৎ মানে ইলেকট্রনের প্রবাহ, এটা সরাসরি এইভাবে বলাটা কিন্তু কিছুটা ভুল। কেন ভুল? আমি যদি যখন বলি ইলেকট্রনের প্রবাহ মানেই বিদ্যুৎ, তখন বিদ্যুতের একটা মূল ফান্ডামেন্টাল একটা ব্যাপার সেটার সাথে কলিশন করে, অর্থাৎ এটার সাথে সংঘর্ষ হয়। কি ফান্ডামেন্টাল ব্যাপার? আসলে বিদ্যুৎ ইলেকট্রনের প্রবাহ হলেই বিদ্যুৎ, তা এভাবে বলে নাই। বলা হয়েছে যে ইলেকট্রনের প্রবাহের ফলে একটা শক্তির একটা ব্যাপার ঘটে। মানে ইলেকট্রনটা যখন প্রবাহিত হয় তখন একটা শক্তিজনিত একটা ব্যাপার ঘটে। কোন একটা ধাতব খণ্ডের মধ্যে বা কোন একটা তারের মধ্য দিয়ে যখন একটা বিদ্যুৎ ফ্লো করে, তখন একটা শক্তিজনিত একটা ব্যাপার ঘটে। এই শক্তিজনিত যে ব্যাপারটা ঘটে সেটাকেই আমরা বলি বিদ্যুৎ। যেমন ব্যাপারটা এরকম, এই যদি ধাতব খণ্ডটা হয়, এই যদি এটা হয়, এখানে প্লাস কোনটা মাইনাস কোনটা আমি বললাম না, এখানে প্লাস কোনটা মাইনাস কোনটা। বিদ্যুৎ ধরো ইলেকট্রন গুলা এইভাবে প্রবাহিত হচ্ছে, ইলেকট্রন গুলা এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে, এই দিক বরাবর প্রবাহিত হচ্ছে। ফলশ্রুতিতে একটা শক্তিজনিত একটা ব্যাপার ঘটে, সেই শক্তিটাকে বলি আমরা বিদ্যুৎ শক্তি। এই শক্তিটা হয় কি জানো, এই শক্তিটা ঠিক তার উল্টা দিকে, মানে এদিক দিয়ে চলতেছে না ইলেকট্রন গুলা, বিদ্যুৎ চলবে কিন্তু এদিক দিয়ে, মানে এই দিক দিয়ে এভাবে চলবে। বিদ্যুৎ চলবে এদিক দিয়ে, বিদ্যুৎটা চলবে ঠিক তার উল্টা দিকে, মানে উল্টা দিক দিয়ে বিদ্যুৎটা চলবে, উল্টা দিক দিয়ে বিদ্যুৎ চলবে। এটা একটা নিয়ম বিদ্যুতের, বিদ্যুৎ শক্তির নিয়ম, মানে শক্তিটা ঠিক তার উল্টা দিকে চলে। ধরো ইলেকট্রনটা এইভাবে এইভাবে যাচ্ছে, আর বিদ্যুৎটা যাবে কিভাবে জানো, বিদ্যুৎটা যাবে এই যে এইখান থেকে, সবসময় ব্যাটারি থেকে কাউন্ট করতে হয়, কারণ ব্যাটারি চাপ প্রয়োগ করে, তো যার কারণে ব্যাটারি থেকে আমাদেরকে কাউন্ট করতে হয় যে শক্তি, ইলেকট্রনের ফ্লো এবং বিদ্যুৎ। ধরো ইলেকট্রন গুলো এইভাবে চলতেছে, মানে এই দিক থেকে ব্যাটারিটা চাপ দিছে, ইলেকট্রন এইভাবে চলতেছে, তার ফলে বিদ্যুৎটা চলবে কিভাবে জানো, বিদ্যুৎটা চলবে এই দিক থেকে, অর্থাৎ এই দিক থেকে বিদ্যুৎ। ইলেকট্রন যদি এইভাবে চলে, বিদ্যুৎ চলবে ঠিক তার বিপরীত দিক থেকে। শক্তিটা আর কি বিপরীত দিক থেকে চলে। ইলেকট্রনের ফ্লো এর ফলে একটা শক্তি তৈরি হয়, সেটাকে আমরা বলি বিদ্যুৎ শক্তি। সেই শক্তিটা ঠিক তার বিপরীত দিক থেকে চলা শুরু করে। এটা প্রকৃতিরই একটা নিয়ম যে ব্যাটারির মাইনাস প্রান্ত সবসময় ধাক্কা দেয়, ব্যাটারির মাইনাস প্রান্ত সবসময় ইলেকট্রনকে ধাক্কা দেয়। মানে ইলেকট্রনের প্রবাহটা হয় মাইনাসের দিক থেকে, মাইনাসের থেকে প্লাসের দিকে যাওয়া শুরু করে ইলেকট্রন গুলো, মানে মাইনাস প্রান্ত থেকে মাইনাসের প্রান্ত ধাক্কা দেয়, ফলে ইলেকট্রন গুলো এইভাবে চলা শুরু করে প্লাস প্রান্তে এসে থামে, বা প্লাস প্রান্ত হয়ে আবার মাইনাস হয়ে স্টার্ট হয় এই ইলেকট্রনের ফ্লোটা। আর এই যে ইলেকট্রনের ফ্লোটা স্টার্ট হয় মাইনাস থেকে প্লাসের দিকে, বিদ্যুৎটা আসলে ফ্লো হয় কোন দিকে, বিদ্যুৎটা ফ্লো হয় হচ্ছে প্লাস থেকে মাইনাসের দিকে। এই যে বললাম না, বিদ্যুৎ ঠিক তার বিপরীত দিকে ফ্লো হয়, বিদ্যুতের প্রবাহ হয় প্লাস হতে মাইনাসের থেকে, প্লাস মানে ব্যাটারির প্লাস প্রান্ত হতে মাইনাস প্রান্তের দিকে, অর্থাৎ বিদ্যুৎটা হয় ঠিক তার উল্টা দিকে। আর ইলেকট্রন যেদিকে চাপ দেয় ঠিক তার উল্টো দিকে বিদ্যুৎটা হয়। ইলেকট্রন চাপ দেয় কোনখান থেকে, মাইনাস প্রান্ত থেকে। ইলেকট্রন চাপ দেয় কোথা থেকে, মাইনাস থেকে। ব্যাটারি মাইনাস প্রান্ত থেকে ইলেকট্রনের ফ্লোটা শুরু হয়, প্লাসে গিয়ে শেষ হয়, আর প্লাস থেকে শুরু হয় বিদ্যুতের প্রবাহ, সেটা মাইনাসে গিয়ে শেষ হয়। এই যে ইলেকট্রনের ফ্লো বা ইয়ের কথা, এটা এবার একটা একদম সিম্পলি শর্ট করে কথাটা বলি। যদি একটা তার ধাতব খণ্ডকে একটা ব্যাটারির সাথে যুক্ত করি, তাহলে ইলেকট্রন গুলো মাইনাস প্রান্ত থেকে স্টার্ট হয়ে, মানে মাইনাস প্রান্ত ইলেকট্রনকে একটা ধাক্কা দিবে, ফলে মাইনাসের দিক থেকে ইলেকট্রন ধাক্কা প্রাপ্ত হয়ে চলা শুরু করবে, প্লাসে শেষ হবে। মানে মাইনাস থেকে ইলেকট্রনটা চলা শুরু হবে, প্লাসে শেষ হবে, অর্থাৎ মাইনাস প্রান্ত হতে প্লাস প্রান্তে গিয়ে বিদ্যুতের ইলেকট্রনের ফ্লোটা হয়। আর যার ফলশ্রুতিতে বিদ্যুতের ফ্লো হয় ঠিক তার উল্টা দিকে, বিদ্যুৎ যে শক্তিটা, সেই শক্তিটার ফ্লো হয় প্লাস প্রান্ত থেকে মাইনাস প্রান্তের দিকে। এটা হলো আমার আজকের প্রথম আলোচনার মূল বেসিক।
এটাই এতক্ষণ যাবত তোমাদেরকে বকবক করে বুঝাইলাম, যেটা তোমার বইয়ে কিন্তু এক লাইনে দেয়া আছে। তোমার বইয়ে যেটা আছে সেটা হচ্ছে আধুনিক ইলেকট্রন তত্ত্ব থেকে আমরা জানি প্রত্যেক ধাতব পদার্থে কিছু মুক্ত ইলেকট্রন থাকে যারা ওই পদার্থের মধ্যে মুক্তভাবে ঘুরে বেড়াতে পারে। যদি দুটি ভিন্ন বিভবের ধাতব বস্তুকে তার দ্বারা সংযুক্ত করা হয় তখন নিম্ন বিভব সম্পন্ন ধাতব বস্তু থেকে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন উচ্চ বিভব সম্পন্ন ধাতব বস্তুর দিকে প্রবাহিত হয়। এখন আমি তোমাকে বলি, এই যে দেখো মাইনাস প্রান্ত বারবার বলতেছি না, এই মাইনাস প্রান্তের আরেকটা নাম আছে, সেটার নাম হচ্ছে, এটাকে বলা হয় নিম্ন বিভব প্রান্ত। এই মাইনাস প্রান্তটাকে বলা হয়, এই মাইনাস প্রান্ত এটাকে বলা হয় নিম্ন বিভব প্রান্ত। আর প্লাস যেটা, সেইটাকে বলা হয় উচ্চ বিভব সম্পন্ন, উচ্চ বিভব প্রান্ত। এখন দেখো, একটা নিম্ন বিভব একটা উচ্চ বিভব, কোনটা নিম্ন বিভব? মাইনাস প্রান্তকে বলা হয় নিম্ন বিভব, প্লাস প্রান্তকে বলা হয় উচ্চ বিভব। ইলেকট্রন নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়, আর বিদ্যুৎ উচ্চ বিভব হতে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়। এখন কোনো কারণে যদি একটা ঘটনা ঘটে যে দেখা গেল এই যে প্লাস মাইনাস, এই যে বিভবটা আসে কোত্থেকে? এই বিভবটা আসে হচ্ছে ব্যাটারি থেকে। এই বিভবটা আসে হচ্ছে কি থেকে? ব্যাটারি থেকে। মানে ব্যাটারি যেহেতু সংযুক্ত করছে, ব্যাটারির দুই প্রান্তে দুই ধরনের বিভবের একটা পার্থক্য থাকে। বিভব বলে একটা রাশি আছে, আবার বলি বিভব বলে একটা রাশি আছে, সেই বিভব নামক রাশিটার একটা পার্থক্য থাকে। দুই সাইডে বিভব নামক একটা রাশিটা, যদি এটা একটা ব্যাটারি হয়, ধরো এটা একটা ব্যাটারি, ঠিক আছে, এই ব্যাটারিটার এই ব্যাটারিটার এই ব্যাটারিটার দুইটা প্রান্ত আছে না, এই একটা এই একটা, এই দুই সাইডে বিভব নামক একটা রাশি ক্রিয়া করে। বিদ্যুতের ক্ষেত্রে এই বিভব নামক একটা রাশি আছে, এই রাশিটা ক্রিয়া করে। এই রাশিটার দুই সাইডের মান দুই ধরনের, মানে দুই সাইডের মান দুই ধরনের, এক সাইডের মান যদি হয় 5 আর এক সাইডের মান হয় 10, এরকম আর কি, যে একটা পার্থক্য থাকে। পার্থক্য থাকার কারণে এই জিনিসটাকে বলা হয় বিভব পার্থক্য, অর্থাৎ দুই সাইডের মানের একটা পার্থক্য। এই কারণে আমরা বলি একটা যেটার মান, যেমন মাইনাসের মানটা কম থাকে যার কারণে এটাকে আমরা বলি নিম্ন বিভব, আর প্লাসের মানটা বেশি থাকে সেটাকে আমরা বলি উচ্চ বিভব। এই নিম্ন এবং উচ্চ বোঝা যায় যে একটা পার্থক্য আছে অবশ্যই তাদের মধ্যে বিভবের। যদি কোনো কারণে উভয় সাইডের বিভবের মানটা সমান হয়ে যায়, ওই বিভব নামক রাশিটার মান যদি প্লাস এবং মাইনাস, এখানে যে উচ্চ বিভব নিম্ন বিভব বলতেছি প্রান্ত দুইটা, ওই দুইটার মান যদি সমান হয়ে যায়, কোনো কারণে ওই দুইটার মান সমান হয়ে গেল, তখন আমরা সেটাকে বলি যে বিভব পার্থক্য সমান হয়ে গেছে। তার মানে যদি বিভব পার্থক্য সমান হয়, তাহলে আমরা সেখানে উচ্চ বিভব প্রান্ত নিম্ন বিভব প্রান্ত এরকম কোন প্রান্ত আলাদা করতে পারবো? প্লাস মাইনাস প্রান্ত আলাদা করতে পারবো? কখনো পারবো না। যেহেতু যখন আমরা এটা করতে পারবো না, তখন আর বিদ্যুতের ইলেকট্রনও প্রবাহিত হবে না, আর ইলেকট্রন যদি প্রবাহিত না হয়, ঠিক তার বিপরীত দিকে বিদ্যুৎ কখনোই প্রবাহিত হবে না। তাই বিভবের একটা পার্থক্য সবসময় ধরে রাখতে হয় ব্যাটারির মধ্যে। আমরা যেমন যখন ব্যাটারিগুলো ব্যবহার করি, দেখবা ঘড়িতে যখন ব্যাটারি ব্যবহার করি, অনেক দিন ব্যবহারের পর সেই ঘড়ির ব্যাটারি একসময় কাজ করা বন্ধ করে দেয়। তারপর তোমরা যখন রিমোটের মধ্যে ব্যাটারি ব্যবহার করো, রিমোটের ব্যাটারি অনেকদিন পর কাজ করা বন্ধ করে দেয়। কেন করে? তার কারণ হচ্ছে প্লাস মাইনাস প্রান্তের মধ্যে সে আর পার্থক্যটা থাকে না। মানে বিভব পার্থক্য, ওই প্লাস এবং মাইনাস প্রান্ত উভয়ের বিভব পার্থক্য সমান হয়ে গেছে, যার কারণে আমাদের ওই ব্যাটারিটা থেকে আর কোনো ধরনের ইলেকট্রিসিটি পাওয়া যায় না। ওই ব্যাটারি আর কোনো বিভব পার্থক্য প্রয়োগ করতে পারে না, যার কারণে আমরা কোনো ইলেকট্রিসিটি পাইও না। বর্তমানে ততক্ষণ পর্যন্ত ঋণাত্মক আধানের এই প্রবাহ চলতে থাকে, মানে ধাতব দুইটা বস্তুর মধ্যে যতক্ষণ পর্যন্ত বিভব পার্থক্য বজায় থাকে, উচ্চ বিভব প্রান্ত নিম্ন বিভব প্রান্ত অর্থাৎ প্লাস প্রান্ত মাইনাস প্রান্ত, এটা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রনের ফ্লো হইতে থাকে, এবং যার কারণে বিদ্যুৎটা প্রবাহিত হইতে থাকে। কোনোভাবে যদি ধাতব বস্তুদ্বয়ের মধ্যবর্তী বিভব পার্থক্য বজায় রাখা যায়, এই প্রবাহটা নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে, কখনো এটা বন্ধ হবে না বিদ্যুতের ফ্লোটা। ঋণাত্মক আধান বা ইলেকট্রনের এই প্রবাহের জন্যই তড়িৎ প্রবাহিত হয়। মূলত কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাই হলো তড়িৎ প্রবাহ। প্রচলিত তড়িৎ প্রবাহের দিক হলো ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে হয়। এখন তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়। তড়িৎ বিভব পার্থক্য বলে একটা রাশি আছে, সেটা সম্পর্কে কথাবার্তা বলছে। আসো আমি তোমাকে বুঝাই যে তড়িৎ প্রবাহ কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকে বলা হয় তড়িৎ প্রবাহ। এটা আসলে কি বোঝানো হয়েছে, এটা দিয়ে কিন্তু একটা সূত্রকে ইঙ্গিত করা হয়েছে।
আমি তোমাকে বিদ্যুতের বেসিক জিনিস কিন্তু পড়াই ফেলছি, একেবারে বেসিক, যেটা আসলে বিদ্যুৎ কি, বিদ্যুৎ কেমনে কি কাজ করে, কোত্থেকে আসছে বিদ্যুৎ নামক ব্যাপারটা, এই জিনিসটা পড়াই ফেলছি। আবার বলি, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকেই বলা হয়, তাই হলো তড়িৎ প্রবাহ। এখন এটাকে আসলে কিভাবে প্রকাশ করে? বিদ্যুৎ কি একটা শক্তি না? বিদ্যুৎ এক প্রকার শক্তি। এই বিদ্যুৎ শক্তিকে প্রকাশ করা হয় একটা রাশি দ্বারা, সেটা হচ্ছে আই। সেটাকে প্রকাশ করা হয় আই দ্বারা। ঠিক আছে, বিদ্যুৎ শক্তি রাশিটাকে প্রকাশ করা হয় আই দ্বারা। পরবর্তীতে ওহমের সূত্রের মধ্যে দেখব বিদ্যুৎ শক্তিকে প্রকাশ করা হয় আই দ্বারা। আধান, আধান বলে একটা কথা আছে না, আধান, এই আধান বা ইলেকট্রন যেটাকে বলি, সেটাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। সেটাকে প্রকাশ করা হয় কিউ দ্বারা। সময়, এটাকে প্রকাশ করা হয় হচ্ছে টি দ্বারা। সেটাকে প্রকাশ করা হয় কি দ্বারা? টি দ্বারা। বিদ্যুৎ শক্তিকে প্রকাশ করা হয় আই দ্বারা, আধানকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, সময়কে প্রকাশ করা হয় টি দ্বারা। একটা সূত্র আছে বিদ্যুতের, কি সূত্র? আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। I is equal to Q by T. I is equal to Q by T. এখান থেকে বিদ্যুৎ শক্তির সংজ্ঞাটা দেয়া হয় বা বিদ্যুৎ প্রবাহের সংজ্ঞাটা দেয়া হয়। কিভাবে দেয়া হয়? এটা হচ্ছে আধান, আধানকে প্রকাশ করা হয় মানে আধান ভাগ সময়। কিভাবে দেয়া হয় আমি তোমাকে বলি। I is equal to, যদি আমি t এর মানটাকে t is equal to 1 সেকেন্ড ধরি, 1 সেকেন্ড ধরি, তাহলে কি হয় জানো? 1 সেকেন্ড ধরলে Q এইভাবে থাকে, তার মানে I is equal to Q। অর্থাৎ এইখান থেকে আমি বিদ্যুতের সংজ্ঞাটা দিই। কিভাবে দিই জানো? দেই হচ্ছে কোন ধাতব পরিবাহীর মধ্যে বা ধাতব পদার্থের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে, এই যে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান, মানে ধরো কত পরিমাণ, কিউ পরিমাণ আধান, এখানে আমরা বলি যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাকেই বলা হয় বিদ্যুৎ শক্তি। সেটাকেই বলা হয় বিদ্যুৎ শক্তি। এখান থেকেই মূলত আমরা ওই যে তোমার বইয়ের সংজ্ঞাটা ওইটা দেই। সূত্রটা মনে রাখো যে আই is equal to Q by T। আর সংজ্ঞাটা মনে রাখো, কোন পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ড সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে বলা হয় বিদ্যুৎ শক্তি বা বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহ। এটার প্রকাশ করে কিভাবে? I is equal to Q by T। Q মানে আধান, T মানে সময়, I মানে বিদ্যুৎ প্রবাহ বা বিদ্যুৎ শক্তি। পরবর্তীতে দিচ্ছে তড়িৎ প্রবাহের একক যে অ্যাম্পিয়ার। এখান থেকেও কিন্তু তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার বের করা হয়। আধানের একক হচ্ছে কুলম। আধানকে প্রকাশ করা হয় কুলম নামক একক দ্বারা, সি দিয়ে প্রকাশ করা হয় কুলম। সময়কে প্রকাশ করা হয় এস দ্বারা, সময়ের একক হচ্ছে এস। এখন বলতে পারো ভাইয়া তাহলে তো তড়িৎ প্রবাহের একক কি হইতে পারে? কুলম, কুলম পার সেকেন্ড, মানে কুলমের নিচে সেকেন্ড, এটাকে যদি লিখি তাহলে হবে সি এস ইনভার্স 1। পরবর্তী ক্লাসে উঠলে দেখবা সি এস ইনভার্স 1 কুলম পার সেকেন্ড। বা এটাকে এভাবে লেখা যায় যে সি পার এস, এভাবে মানে সি ভাগ এস, এভাবে লেখা যায়। এই জিনিসটাকেই বলা হয় অ্যাম্পিয়ার, মানে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল টু কুলম পার সেকেন্ড। ঠিক আছে, পরবর্তী ক্লাসে উঠলে এগুলো অনেক বিস্তারিত দেখতে পারবা, জাস্ট সূত্রটা মনে রাখলেই হবে, এর বেশি আর কিছু লাগবে না। তবে 9 এ আছে, 9 এ এগুলো সব আছে। তড়িৎ দুই ধরনের, জাস্ট এটা বলে দেই, তোমাদের নাই তাও বলি, বিদ্যুৎ এটা বা তড়িৎ এই ব্যাপারটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে স্থির তড়িৎ, যেটাকে ইংরেজিতে বলে স্ট্যাটিক ইলেকট্রিসিটি। দুই নাম্বারটা হলো চল তড়িৎ, যেটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি। আমরা আসলে কারেন্ট বলতে বলতে অভ্যস্ত, কারেন্ট চলে গেছে, কারেন্ট আসছে, কারেন্ট নাই, এই কথাগুলো বলে অভ্যস্ত। আসলে তো কারেন্ট ইলেকট্রিসিটি, এটা এইভাবে বলা হয় চলতড়িৎ। এখন এই যে স্থির তড়িৎ, চলতড়িৎ, আমি দুইটা কথা লিখলাম। এই দুইটা কথার মধ্যে স্থির তড়িতের সকল রাশি আছে। স্থির তড়িৎ কারা? যেটা বিদ্যুৎটা ফ্লো হয় না। আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে চলতড়িৎ। তোমরা 9 এ উঠলে স্থির তড়িৎ নামক একটা অধ্যায় পাবা। 9 এ উঠলে স্থির তড়িৎ নামক একটা অধ্যায় পাবা, যেখানে দেখবা কি আধানগুলো কখনো প্রবাহিত হচ্ছে না, ইলেকট্রনের কখনো ফ্লো হয় না, ইলেকট্রন প্রবাহিত হয় না, ইলেকট্রনগুলো স্থির থাকে, তাও সেটা একটা বিদ্যুৎ। আবার চলতড়িতের ক্ষেত্রে ইলেকট্রনগুলো উৎপন্ন হয় এবং চলা শুরু করে, সেটা হচ্ছে চলতড়িৎ। তো স্থির তড়িতের ক্ষেত্রে তড়িৎ বিভব পার্থক্যের যে সংজ্ঞা সেটা তোমার বইয়ে দেয়া আছে, যে প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যাইতে যেই পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো তড়িৎ বিভব পার্থক্য। আমি জাস্ট বলি তোমাকে, এটা সংজ্ঞাটা মুখস্থ করো, আপাতত মুখস্থ করো।
কারণ তোমাকে আমি এটা দেখো, এখানে আমি নর্মালি বলি তাহলে বুঝবা। তোমাকে বলছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র যদি আমাকে বুঝাইতে হয়, তড়িৎ ক্ষেত্র কিন্তু একটা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র ইংরেজির নাম হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড যদি পড়াইতে হয় তাহলে তোমাকে পড়াইতে হবে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রাবল্য, তড়িৎ বল এবং তড়িৎ ক্ষেত্র সম্পর্কিত বেশ কিছু রাশি আছে। তড়িৎ ক্ষেত্র থেকে বেশ কিছু বলরেখা বের হয়, তড়িৎ বলরেখা, এগুলা পড়াইতে হবে। এগুলা যখন পড়াবো তারপর তুমি বুঝতে পারবা যে এটাকে কেন বিভব পার্থক্য বলে, এখানে কেন কাজের কথা বলে। এই যে সম্পূর্ণ কাজের পরিমাণ, এই কাজ পড়াইতে পড়াইতেই তো আমার মানে 4-5 ক্লাস শেষ হয়ে যাবে। মানে কাজেরও একটা সূত্র আছে, ডাব্লিউ ওয়ার্ক, ওয়ার্ক ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। কস মানে কি? কস মানে তো ত্রিকোণমিতির একটা ব্যাপার, এটা তো তোমার ক্লাসে এখন পর্যন্ত আসে নাই। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, মানে কাজ পড়াইতে হবে। তারপর তোমাকে বলে কি কি পড়াইতে হবে, কাজ পড়াইতে হবে, শক্তি পড়াইতে হবে, ক্ষমতা পড়াইতে হবে, তারপর স্থির তড়িতে আসতে হবে, স্থির তড়িতে আসার পর ইলেকট্রনের বিভিন্ন জিনিস পড়াইতে হবে, তারপর এটার পরে পড়াইতে হবে হচ্ছে তড়িতের বেসিক কিছু আলোচনা আছে, ওগুলা তো করছি মোটামুটি, আরো কিছু আছে সেগুলা পড়াইতে হবে। পাশাপাশি বিভব পার্থক্য পড়াইতে হবে, বিভব পড়াইতে হবে, তারপরে আর পড়াইতে হবে বল পড়াইতে হবে, তারপর পড়াইতে হবে তড়িৎ ক্ষেত্র পড়াইতে হবে, তড়িৎ ক্ষেত্রের পর তড়িৎ প্রাবল্য পড়াইতে হবে, তড়িৎ বলরেখা পড়াইতে হবে, তারপরে যদি পারি তাইলে তোমার গিয়ে তড়িৎ বিভব পার্থক্যের এই সংজ্ঞাটারে আমি বিস্তারিত বুঝিয়ে দিতে পারবো। যা তাইলে বুঝো, বিশাল আলোচনা এটা। এখন তোমার সামনে আলা মানে হচ্ছে জাস্ট তোমাকে সংজ্ঞাটা দিছে জানার জন্য, এখন তুমি জাস্ট মুখস্থ করে নাও, পরবর্তী ক্লাসে উঠলে ঠিকই বুঝতে পারবা। যে প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটাকেই বলা হয় তড়িৎ বিভব পার্থক্য। প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, প্রতি একক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো তড়িৎ বিভব পার্থক্য। এখন দেখি আর কি আছে। আরেকটা আছে হচ্ছে রোধ। রোধ নামক একটা রাশি, এটা পড়াই, এটা পড়ানোর পর আজকে লেকচারটা শেষ করব। তার পরবর্তী ক্লাসে হচ্ছে তড়িৎ প্রবাহের প্রকারভেদ। এই যে যেমন তোমাদের আছে এসি প্রবাহ, ডিসি প্রবাহ, তোমারে আমি ডিসি প্রবাহ এসি প্রবাহ যদি আমাকে পড়াই, আমি নিজে যখন 9-10 পড়তাম তাও আমি এসি ডিসি প্রবাহ তেমন একটা ভালো মতো বুঝতাম না, হালকা পাতলা কিছু বুঝতাম। যে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন ঘটে, অর্থাৎ তড়িৎ প্রবাহ দিক পরিবর্তন করে, সেটা একটাকে বলে এসি আর একটাকে বলে ডিসি। এই জিনিসটা ইন্টারে উঠার পরে তা প্রথমে চৌম্বক পড়ছি, চৌম্বক ক্ষেত্র পড়ছি, তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া পড়ছি, তাড়িৎ চৌম্বক আবেশ, জেনারেটরের কাজ, তারপর বিভিন্ন অর্ধচক্রের জন্য পূর্ণ, এইসব পড়ার পরে লেন্জের সূত্র, সকল কিছু পড়ার পরে তারপর গিয়ে আজকে বুঝতে পারলাম এসি প্রবাহ কি, ডিসি প্রবাহ কি। মানে এত ব্যাপারটা একটু কঠিন আছে, ব্যাপারটা একটু জটিল আছে, মানে তোমার ক্লাসে সংজ্ঞা দিয়ে দিছে জাস্ট, কিন্তু তোমাকে যদি এটা বুঝাইতে তাহলে তাও বলবো, আমি হালকা পাতলা ধারণা দিয়ে দিয়ে যাবো, মানে জাস্ট, নাইলে তুমি পরবর্তীতে বলবা ভাইয়া কিছুই পড়ার নাই, সবকিছু আসিল আপনি কিছু বুঝার নাই, তাও আমি বলবো। এখন তুমি যদি মোটামুটি নিতে পারো দেখবা তো এই আলোচনাগুলোই মূল হচ্ছে এসি প্রবাহ ডিসি প্রবাহ সম্পর্কিত। তো রোধ, রোধ সম্পর্কিত যেটা, রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স। রোধ এটার ইংরেজি নাম হচ্ছে রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্স ওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, এটা আসছে রেজিস্ট নামক একটা ওয়ার্ড থেকে। রেজিস্ট, রেজিস্ট, রেজিস্ট মানে হচ্ছে বাধা, বাধা দেয়া। রেজিস্ট হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্ব, আর রেজিস্ট্যান্স হচ্ছে নাউন। এই যে রেজিস্ট, বাধা দেয়া, মানে কিসের বাধা দেয়া? এটার বাধা দেয়ার মানে হলো ইলেকট্রনের ফ্লোটাকে বাধা দেয়া। অর্থাৎ প্রতিটা ধাতব পদার্থের মধ্য দিয়েই তো ইলেকট্রনগুলো প্রবাহিত হয়, আর ইলেকট্রন যখন প্রবাহিত হয় প্রতিটা ধাতব পরমাণুর মধ্যেই তো অবশ্যই সেই পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। মানে ধাতব পদার্থ তো অসংখ্য পরমাণু দ্বারা গঠিত, ঠিক না? সেই ধাতব পদার্থ তো অসংখ্য পরমাণু দ্বারা গঠিত। অর্থাৎ আমি যখন বলি এখানে যে মুক্ত ইলেকট্রন থাকে, এখানে কি কেবল মুক্ত ইলেকট্রন থাকে? এখানে কি ধাতব পরমাণুগুলো থাকে না? থাকে তো। সেই যখন ইলেকট্রনগুলো ফ্লো হয় তখন ধাতব পরমাণুগুলোর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, সংঘর্ষে লিপ্ত হয়, যার কারণে ইলেকট্রন যত দ্রুত ছুটতে পারতো তত দ্রুত ছুটতে পারে না। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহটা বাধাগ্রস্ত হয়, ইলেকট্রনের ফ্লোটা বাধাগ্রস্ত হয় এই ধাতব পরমাণুর সাথে সংঘর্ষ, মানে যাইতে যাইতে বারবার বাড়ি খায়, বারবার এই ধাতব পরমাণুগুলোর সাথে আঘাতপ্রাপ্ত হয়, বাড়ি খেতে থাকে, যার কারণে সে খুব দ্রুত যেতে পারে না। এই যে যাইতে পারে না, ইলেকট্রনের ফ্লোটা বাধাগ্রস্ত হয়, পরিবাহীর তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয়, এই পরিবাহী ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ যে বাধাগ্রস্ত হয়, এই ঘটনাটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। এই ঘটনাটাকে বলা হয় রোধ বা রেজিস্ট্যান্স। অর্থাৎ আমি তোমাদের বই থেকে একটু বলি, বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় ইলেকট্রনের প্রবাহের জন্য
পরিবাহীর মধ্য দিয়ে চলার সময় পরিবাহীর অভ্যন্তরস্থ অণুপরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। কে সংঘর্ষে লিপ্ত হয়? ইলেকট্রন। ফলে এর গতি বাধাপ্রাপ্ত হয়, বিদ্যুৎ প্রবাহ বিঘ্নিত হয়। পরিবাহীর মধ্যে এই যে বাধাদানের একটা ক্ষমতা, এই বাধাদানের ক্ষমতা বা ধর্মটাকে বলা হয় রোধ। পরিবাহীর যে ধর্মের জন্য, লাস্টের লাইনের সংজ্ঞাটা আছে, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় সেটাকেই বলা হয় রোধ। এই রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। রোধকে প্রকাশ করা হয় আর দ্বারা। এখন জাস্ট আমি আজকে এই পর্যন্ত পড়াইলাম, পরবর্তী ক্লাসে পড়াবো হচ্ছে এসি প্রবাহ, ডিসি প্রবাহ, বিশাল জিনিস। তাও তোমাকে হালকা পাতলা ধারণা দিব, চেষ্টা করব ধারণা দেওয়ার। যদি তোমরা বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ। এই হলো বিদ্যুতের অধ্যায় পড়াইতে গেলে একটা বড় সমস্যা। মানে বিদ্যুতের অধ্যায় পড়াইতে গেলে মানে ছোট ক্লাসে অনেক কিছু বলতে হয় যে ভাই এটা তো পরবর্তী ক্লাসে আছে, এটা ইয়া করতে হবে। আমাদেরও ইন্টারে এমন এমন কিছু আছে যেগুলো আমাদেরকে পড়াইতে গিয়ে বলতে হয় যে আমাদের স্যাররা যারা বলে, আমাদের স্যাররা সবাই বলে যে এটা পরবর্তী ক্লাসে আছে, তোমাদেরকে যদি আমি এখন আলোচনা করতে যাই তাহলে বিশাল আলোচনা, আমি বুঝাই শেষ দিতে পারবো না। এমন এমন অনেক টপিক আছে, বুঝলা? মানে এখন এটা কি করা, মেনে নেয়। তাও বলবো। আচ্ছা ওকে, আজকে এই পর্যন্তই, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, লাইভটা এখানে শেষ করি। আল্লাহ হাফেজ। পরবর্তী কালকে তো ক্লাস আছে, অবশ্যই আবার দেখা হবে।